প্রিয় দর্শক, সোশ্যাল নাবিক 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি তুর্কি নিয়ে 2 থেকে 3 পার্ট ভিডিও পাবলিশ করব। তার মধ্যে পার্ট 1 শুধু গেবজি, এখন পার্ট 2 গেবজি থেকে তুর্কি ইস্তাম্বুল, হায়া সোফিয়া মুসলিমদের যেখানে একটা পবিত্র স্থান, সেখানে কিভাবে যেতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। সেখানে যাবার প্রসেসিং এবং কিভাবে যেতে হবে। যারা বিভিন্ন দেশে গিয়ে থাকেন, বিশেষ করে তুর্কিতে যারা আসার চেষ্টা করছেন বা তুর্কিতে চাকরির উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে থাকতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই একটা রোমিং সিম বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। নাম্বার 1। নাম্বার 2, তুর্কি ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনারা গুগল ট্রান্সলেটরে ডাউনলোড করে নিয়ে আসবেন। নাম্বার 3, অবশ্যই আপনারা মাস্টার কার্ড এবং ভিসা কার্ড এন্ডোর্সমেন্ট করে নিয়ে আসবেন, তা না হলে আপনারা টাকা খরচ করতে পারবেন না। আর তুর্কির মানুষ হয়তো আপনারা মনে করতে পারেন যে এরা অনেক উন্নত দেশ, এরা ইংরেজি ভালো জানে, বাট এরা ইংরেজি তেমন জানে না। পৃথিবীর অনেক দেশ যারা উন্নত দেশ হওয়ার সত্ত্বেও বাট ইংরেজিতে অনেক উইক, তারা ইংরেজিতে কনভারসেশন করতে পারে না। তাই আমি আমার পক্ষ থেকে এই অ্যাডভাইস আপনাদেরকে আমি দিব। আমরা গেবজি সিপোর্ট থেকে বেরিয়ে আমরা তুর্কির উদ্দেশ্যে, তুর্কি ইস্তাম্বুল হায়া সোফিয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। এখন আমরা প্রাইভেট কারে, কিন্তু যদি আমাদের কাছে মাস্টার কার্ড থাকতো এবং সেটা এন্ডোর্স করা থাকতো, তাহলে অবশ্যই আমরা মাস্টার কার্ডের মাধ্যমে বাসে খুব কম পয়সায় আমরা মারমারা পর্যন্ত যেতে পারতাম। মারমারা হলো এদের মেট্রো রেল স্টেশন। এখান থেকে তুর্কিতে যাওয়ার 2টো ওয়ে, এক ডাইরেক্ট প্রাইভেট কার, সেটা অনেক কস্ট। সেটাতে প্রাইভেট কারে যদি আমরা যাই তাহলে 2500 থেকে 3000 বা তারও বেশি টাকা শুধু যেতেই লাগবে। তাহলে যাওয়া এবং আসা দুটো হিসাব করলে প্রায় 7000 থেকে 8000 টাকার মতো লেগে যায়। এবং সেকেন্ড হলো বাসে মোটামুটি একটু কম খরচে যাওয়া যায়, বাট অনেক লেন্দি। বাট বাসে ডাইরেক্ট টাকা লেনদেন করে না, এরা বাসে সাধারণত কার্ডের মাধ্যমে লেনদেন করে এবং বাসের কার্ড পাওয়া যায়। এরা মাসিক কার্ড তৈরি করে নেয়, 1 মাসে এরা যতবার যাবে কার্ড থেকে টাকা এদের কাটবে, এদের হাতে কোনো লেনদেন হয় না। তাই তুর্কি বা ইউরোপ এবং উন্নত দেশের সিস্টেম এরকমই। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই মাস্টার কার্ড, ভিসা কার্ড এন্ডোর্সমেন্ট করে নিয়ে আসবেন। আমরা যেহেতু বাস পাইনি আমাদের কার্ডের প্রবলেমের কারণে, সেহেতু আমরা একটা কার্ড নিয়েছি। এখানে কার্ড নেওয়া ডাইরেক্ট টাকা দিয়ে নিলেও এখানে রেটটা বেশি পড়ে। যদি ইউবারের মাধ্যমে নেওয়া যায়, একটা সফটওয়্যার আছে, আপনারা সকলেই জানেন, ইউবার, পাঠাও, বাংলাদেশে যেমন পাঠাও এবং ইউবার আছে। ইউবারটা ইন্টারন্যাশনাল। ইউবারের মাধ্যমে যদি আপনারা কোনো কার বুকিং দেন তাহলে আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা ভাড়া সেটাই হবে। তাই এবং কার পেতেও আপনাদেরকে টেনশন বা হেজিটেশনে পড়তে হবে না। আমরা বিভিন্ন দেশে যাই, যেমন ব্রাজিলে গিয়েও আমরা সেম সমস্যায় পড়েছিলাম। তাই আপনাদেরকে আমি ইউবার, বিদেশে আসার আগে একটা ইউবার অ্যাকাউন্ট ওপেন করতে বলবো এবং সেখানে কার্ড দিয়ে সেটা অ্যাক্টিভেট করে নিতে বলবো। এখন আমরা মারমারার উদ্দেশ্যে প্রাইভেট কারে করে মারমারা পর্যন্ত, স্টেশন পর্যন্ত যাব। মারমারা হচ্ছে রেল স্টেশন এবং সেখান থেকে আমরা রেলে উঠব। মারমারা ট্রেন বা গাড়িতে করে গেবেজ থেকে ইস্তাম্বুলের হায়া সোফিয়া যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে।
সুলতানা মেহে অবস্থিত ষষ্ঠ শতাব্দীর এই অনবদ্য স্থাপত্যটি বাইজেন্টাইন ও অটোমান ইউরোপের প্রতিনিধিত্বকারী একটি ইউনেস্কো স্বীকৃত স্থান। এটি একটি মসজিদ হিসেবে পরিচালিত হয় এবং এখানে প্রবেশ বিনামূল্যে। এখানে রয়েছে চমৎকার গম্বুজ। আমরা এখন মারমারা স্টেশনে চলে এসেছি। আপনারা হয়তো কেউ জানেন বা জানেন না, মারমারা শব্দের অর্থ মেট্রো রেল বা দ্য রেল সার্ভিস। আমরা মারমারা স্টেশনে এসে এখানে তুর্কির স্থানীয় এক ব্যক্তিকে রিকোয়েস্ট করে তার মাধ্যমে তাকে ডলার দিয়ে, আমাদের কাছে যেহেতু ডলার ছিল না, তাকে ডলার দিয়ে আমরা রেলের একটা কার্ড তৈরি করে নিই এবং ওই নির্দিষ্ট পরিমাণ টাকা কার্ডের মধ্যে আমরা প্রবেশ করিয়ে নিই, যেন আমরা গিয়ে আবার রিটার্ন আসতে পারি। আমাদের কার্ড নিয়ে এখন আমরা মেট্রো রেলে উঠেছি। এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমরা যাচ্ছি খুবই আনন্দের সাথে। আমার সাথে রয়েছেন আরো 2 জন কলিগ। যে হায়া সোফিয়া মসজিদ সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলেছিলাম, সেটা এখন কিছুটা তুলে ধরবো। যেমন এই মসজিদটি মোজাইক এবং কাছাকাছি নীল মসজিদের মতো সাংস্কৃতিক স্থান। হায়া সোফিয়া পরিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ বিবরণ। অবস্থান: সুলতানা মহের স্কয়ার, ফাতিহা, ইস্তাম্বুল। এটা ফাতিহা ইস্তাম্বুলে অবস্থিত। মূলত এটি একটি গির্জা ছিল। 537 খ্রিস্টাব্দ পরে এটিকে মসজিদে, তারপর জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং বর্তমানে এটি একটি সক্রিয় মসজিদ। বিশেষ আকর্ষণ: বিশাল কেন্দ্রীয় গম্বুজ, ষোড়শ শতাব্দীর রঙিন কাচের জানালা এবং বিশাল ক্যালিগ্রাফি প্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। এগুলা পর্যটক এরিয়া। বিভিন্ন পর্যটকরা এখানে এসে থাকেন তুর্কিতে এবং এখানে তারা রাত যাপন করে থাকেন। আমরা মেট্রো রেলের জানালা দিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এরিয়াটা যে দেখতে পাচ্ছেন, এটা আবাসিক এরিয়া। এবং মাঝে মাঝে বিলাসবহুল হোটেল দেখা যায়। আমরা যেতে যেতে অলমোস্ট তুর্কিতে ইস্তাম্বুলে চলে এসেছি। আসলে ইস্তাম্বুল বলতে ইস্তাম্বুল স্টেশন নয়, এটির একটি আলাদা নাম আছে, সিরকেসি ইয়েনিকাপি। এর নাম সিরকেসি বা ইয়েনিকাপি। এই স্টেশনের নাম সিরকেসি বা ইয়েনিকাপি। এটা ইস্তাম্বুলেরই একটা স্টেশন। মানে ইস্তাম্বুল এক জায়গা, ইস্তাম্বুল ছোট জায়গা নয়, যেমন আমাদের ঢাকার একটি শহর, এটা ছোট নয়। এর বিভিন্ন জায়গা রয়েছে এবং বিভিন্ন স্টেশন রয়েছে। তদ্রূপ সিরকেসি জায়গার নাম সিরকেসি ইয়েনিকাপি বা ইয়েনিকাপি। আমরা সেখানে নেমে আমরা এখন গন্তব্যস্থানের দিকে এগোচ্ছি। এলিভেটর, সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় লম্বা, প্রায় 3 তলা বিশিষ্ট সিঁড়ি। এরকম সিঁড়ি আমরা দুইবার আমাদের করতে হবে। এর অর্থ হলো মেট্রো রেলের স্টেশন সেটা অলমোস্ট 6 থেকে 7 তলা নিচে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মেট্রো রেল স্টেশনের সামনে আমরা ছিলাম এবং এখন হাঁটতে হাঁটতে মানুষের সাহায্য নিয়ে, মানুষের কাছে জিজ্ঞেস করে আমরা এগোচ্ছি হায়া সোফিয়া মসজিদের দিকে। আমরা যেখানে যাচ্ছি আপনারা আমাদের
স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন মেট্রো রেল, না সরি এটা মেট্রো রেল নয়, এটা ট্রাম রেল বলে এটাকে। এই রেলটি 5 থেকে 7 মিনিট পর পর এই এরিয়াতে আসে, তার মানে আপনারা প্রায় অল টাইম, দিনের বেলায় অল টাইমে এই রেল পাবেন। বিশ হাজারের বেশি নীল ইজনিক টালির জন্য পরিচিত। নীল মসজিদটি 20,000-এর বেশি ইজনিক টালির জন্য পরিচিত। সাংস্কৃতিক অভিজ্ঞতা ও এলাকাটি ধর্মপ্রাণ স্থানীয় জীবন ও পর্যটন ও কর্মকাণ্ড এবং অটোমান ইতিহাসের এক মিশ্রণ রয়েছে। দর্শনার্থীরা নিকটবর্তী বাজার, ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা লাভ করতে পারে। আমরা এখন আয়া সোফিয়া মসজিদের যে রোড, যেটা দিয়ে আয়া সোফিয়া দেখতে যান দর্শনার্থীরা, সেই রোডে আছি এবং আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন টপকাপি প্রাসাদ, ব্যাসিলিকা, সিস্টান ও হিপ্পোড্রোম সবই হাঁটার পথে দূরত্বে অবস্থিত। আমি যে স্থানগুলোর নাম বললাম, জায়গাগুলোর নাম বললাম, এটা সবই এই স্থানগুলোতেই অবস্থিত। এটা দেখছেন ট্রাম, যাত্রীদের সুবিধার্থে অল টাইম এখানে ট্রাম পাওয়া যায়। মারমারে ট্রাম বা ট্রেন, এটাকে মারমারা বলা হয় এদের ভাষায়। গণপরিবহনের সবচেয়ে সহজ উপায় মারমারা। সিরকোসি ইয়েনিকাপি পর্যন্ত ট্রেন যায়। তারপর সুলতানাহমে যাওয়ার জন্য ট্রামের উঠুন। এটা ওদের ভাষায় ট্রাম, টি1 ট্রাম বলে, বাট আমরা ট্রামই বলি। এটা টি1 ট্রাম বলে ওদের ভাষায়। গাড়ি D100 বা 4 হাইওয়ে দিয়ে যাতায়াত করুন। যদিও মধ্য ইস্তাম্বুলে যানজট সাধারণত বেশি থাকে, মানে এদের এখানে যে গাড়ি আছে সেটা হচ্ছে 4 হাইওয়ে বা D100। এখানে 4 হাইওয়ে দিয়ে যেতে হবে, কারণ ইস্তাম্বুল খুব যানজটপূর্ণ একটা শহর। এখানে অনেক পর্যটক আসে ইউরোপ থেকে, বিশেষ করে ইউরোপ এবং মিডল ইস্ট থেকে, তাই এটা খুবই যানজটপূর্ণ এরিয়া হিসেবে পরিচিত। আমরা 3 জন হাঁটতে হাঁটতে প্রায় আয়া সোফিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখতেই পাচ্ছেন সকল ইউরোপিয়ান পর্যটকরা এখানে রয়েছে। স্থানীয় ব্যক্তি খুবই কম দেখা যায়, বাট স্থানীয় ব্যক্তি শুধু শপকিপার যারা দোকানদার রয়েছে তাদেরকে লক্ষ্য করা যায়। এবং তুর্কিতে জিনিসপত্রের দাম অনেক বেশি, দ্রব্যমূল্যের দাম পুরো ইউরোপের অনেক দেশের চেয়ে অনেক বেশি। এটা আসলে সম্পূর্ণ ইউরোপ নয়, ইউরোপ না হওয়ার সত্ত্বেও তুরস্কে এদের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, কারণ এদের দেশের ট্যাক্স ভ্যাট অনেক বেশি, যে কারণে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। এবং তুরস্ক দেশটিতে আমি অনেক কয়বার গিয়েছি। এটা পাহাড়ের উপর বেষ্টিত একটি দেশ, পাহাড়ের মাঝে মাঝে এরা বাড়িঘর নির্মাণ করে থাকে। এবং তুর্কি ইস্তাম্বুল শহরটি পুরোটাই পাহাড়ের উপর একটা শহর। আপনাদেরকে আমি পরবর্তীতে কোনো ভিডিও হয়তো করে থাকলে দেখাবো যে শহরটি কেমন এবং তুর্কি দেশটি কেমন। আমরা আয়া সোফিয়া মসজিদের দিকে যাচ্ছি, বাট এটা অনেক উঁচু, আমাদের উঁচুতে উঠতে হচ্ছে। হয়তো স্ক্রিনে আপনারা খুব একটা বুঝতে পারছেন না, বাট আমাদেরকে অনেক উপরে উঠতে হচ্ছে। আমরা মারমারা থেকে নেমে সিরকেসি পোর্টে
ওর ওর থেকে যে উপরে উঠেছিলাম প্রায় 6 থেকে 7 তলা বিশিষ্ট। তার অর্থ আমরা প্রায় 6 থেকে 7 তলা মাটির নিচে ছিলাম এবং স্টেশনটি 6 থেকে 7 তলা বিশিষ্ট মাটির নিচে অবস্থিত ছিল। তার মানে আমরা আরো উপরে উঠছি, আরো 1 বা 2 তলা যদি আমরা যোগ করে থাকি তাহলে এটা 8-10 তলা উপরে হবে। তার মানে পুরো একটা পাহাড়। আসলে নিজের চোখে না দেখলে এগুলো বলে আমি বোঝাতে পারবো না। আপনাদেরকে আমি যতটুকু আমার স্ক্রিনে সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং বলে বোঝানোর চেষ্টা করছি। এবং সেই সাথে আমার ভিডিও শেষের দিক চলে আসছে। আমাদের পার্ট 3 সামনে আসবে। পার্ট 2 দেখার পরে পার্ট 3 আপনাদের মাঝে আসবে। যদি আপনারা দেখতে চান তো আমার সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।